সচিবালয়ে সমাবেশ করেও ক্ষান্ত দেননি প্রশাসনের কর্মকর্তারা। তারা এবার রীতিমতো আরো বড় সমাবেশ করেছেন সাবেক এবং বর্তমান প্রশাসনের আমলারা। আমরা এরকম একটা সমাবেশের খবর দেখেছি এবং সেখানে তারা কি কি বলেছেন এবং যেটা জরুরি তাই বলি, কিভাবে বলেছেন, তাদের ভয়েস এন্ড ইনফ্লেকশন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের ফেশিয়াল এক্সপ্রেশন সবকিছু একটু মন দিয়ে যদি দেখি, প্রচুর ভিডিও পাওয়া যায় কিভাবে কথা বলছেন, কি টোনে কথা বলছেন, একটু দেখবো সবাই তারা কি কি বলেছেন এবং সেই প্রসঙ্গে কয়েকটা পাল্টা জবাবও সম্ভবত একটু দেওয়া দরকার। তারপর সরকারের নির্লিপ্ততা নিয়ে কয়েকটা কথা। প্রথম একটু বলি, এটা একটু অদ্ভুত। এখানে একজন পরিচিত, মিডিয়াতে পরিচিত এক ভদ্রলোককে দেখলাম, আমি জানি না উনি কখনো প্রশাসন ক্যাডারে ছিলেন কিনা। তিনি তাদের পক্ষে ওখানে কথা বলছেন এবং খুব ইন্টারেস্টিংলি মানে বয়ান তৈরিটা খেয়াল করি, প্রচুর হাততালি তিনি পেয়েছেন। বয়ানটা হচ্ছে এই যে সংস্কার কমিশন, তার মধ্যে আওয়ামী লীগ ঢুকেছে, মানে খেয়াল করি আমরা, আওয়ামী লীগ ঢুকে দেশটাকে অস্থিতিশীল করতে চাইছে বলেই এসব করছে। এটা জুলাই অগাস্টের যে অভ্যুত্থান তার চেতনা বিরোধী। আওয়ামী লীগ স্যাবোটাজ করছে এই কমিশনটার মধ্যে এই ধরনের সুপারিশ করতে গিয়ে। প্রচুর হাততালি হয়েছে, মানে বুঝি আমরা কোন জায়গায় কিভাবে কথা হচ্ছে। যাই হোক, ওই সমিতি প্রশাসনের লোকজন যা যা কথা বলেছেন সেগুলো। নির্বাচনের প্রশ্ন আসে, একজন খুব রেগে টেগে বলছেন শুধু প্রশাসন ক্যাডারে কি নির্বাচন করেছে, আর কোনো ক্যাডারের কেউ কি নির্বাচন করেনি? মানে ওনারা সবাইকে খুব স্টুপিড মনে করে, এটা হাসি পায়। এই জন্য নির্বাচন আরো অনেকে করেছেন, কিন্তু নির্বাচনের প্রধান দায়িত্ব পালনকারী কর্মকর্তা সেটা হচ্ছে রিটার্নিং অফিসার, আমাদের ডিসিরা হন। ডিসি মানে আবার জেলা প্রশাসক করেছেন তারা। ফানি, আমরা যদি বলি কালকে থেকে এটা জেলা প্রশাসক থাকবে, এটা ডেপুটি কমিশনার থাকবে, দেখবেন এটা নিয়েও তারা নেমে গেছে। তারা প্রশাসক হতে চান। প্রশাসক না, ওনারা আসলে একটা জেলা প্রধানমন্ত্রী হতে চান। আমি বহু সময় যিনি লিখেছি কলাম অনেক আগে, তো ওনারা একজন জেলা প্রধানমন্ত্রী হয়ে উঠতে চান। যাই হোক, এই ডিসিরা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন, ইউএনওরা দায়িত্ব পালন করেছেন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে। নির্বাচন কে করে আসলে? নির্বাচনের মূল অথরিটি কে থাকে? তারা থাকেন। তো ওনারা যদি অন্য কেউ আর কোনো দায়িত্বে থেকেছেন সেটাকে সামনে আনেন, এটা রিডিকুলাস, হাস্যকর। সুতরাং যত ভুয়া নির্বাচন হয়েছে তার দায় প্রশাসনকে নিতে হবে, প্রধানত, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ আছে, তারা যথেষ্টের বেশি সমালোচনার শিকার হয়েছে, কারণ তারা বন্দুক ধরেন, তাদের প্রফেশনটা এরকম, তাদের হাতে বন্দুক থাকে, তারা গুলি করেন, তারা গুলি করেছেন এবং সেটার মাসুলও দিয়েছেন। এটাই বলি বারবার যে পুলিশের সাথে প্রশাসনের তুলনা করে এই দুটোই মূলত শেখ হাসিনাকে, এই দুটো ক্যাডার, এদের হাতেই শাসনের সেসব ক্ষমতা থাকে একটা অবৈধ রেজিমকে ক্ষমতায় রাখার জন্য, এ দুটোই রেখেছে মূলত। কিন্তু পুলিশকে নিয়ে যথেষ্ট কথা, যখন পুলিশকে আমরা কনফ্রন্ট করেছি, পুলিশকে গুলি করেছি, পুলিশ এসে আমাদের সাথে নানান রকম ঝামেলা করেছে, এনারা সেই তুলনায় কোনো সমস্যাই হয়নি। পুলিশকে তো পালাতে হয়েছে সবাইকে, পরে আস্তে আস্তে ফিরে এসছে। প্রশাসন তো পালায় নাই। কেন পালায় নাই? ওই যে বললাম, গুলি করে নাই। আমরা ফর দ্য টাইম বিং ভুলে গেছি করাপশনের জন্য অনেকেই জড়িত। কিন্তু যে সরকারের যত প্রকল্পের মানে লুটপাট হয়েছে প্রকল্প থেকে, ওগুলো প্রজেক্ট ডিরেক্টর মূলত কারা আমরা খুব স্পষ্টভাবে জানি। সুতরাং এই দুর্নীতি সহ অন্যান্য ক্যাডারও দুর্নীতিতে জড়িত ছিল না, তা বলছি না, জেনারেলি। এই কথা একটু ক্লিয়ার করে রাখা ভালো। এই বক্তব্যটা সবার জন্য না, দেয়ার আর সাম এক্সেপশনস ফর শিওর। তারা অনেকে বলছেন কিভাবে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত করা যায়। কোনোভাবেই নিয়ন্ত্রণ মুক্ত করা যায় না, কোনোভাবেই করা যায় না। আমরা শেখ হাসিনার 15 বছরে কোনোদিন শুনি নাই কেউ দাঁড়িয়েছেন। কিছু মানুষ যারা কম করেছেন তারা কেউ ওয়েস্ট দিয়েছেন, বাকি যারা ঠিকঠাক মতো কাজ করেছেন প্রত্যেকে শেখ হাসিনার যা চাওয়া সেটাকে পূর্ণ করেছেন। বিশেষ করে টপ পজিশনগুলোতে সচিব হিসাবে যারা গেছেন, আমি এটা বিশ্বাস করতে প্রস্তুত নই একজনও ছিলেন যিনি শেখ হাসিনার নেক নজরে ছিলেন না। তার বাইরে থেকে কেউ এসে সচিব হতে পেরেছে। এদেশে আমরা বসবাস করেছি, খুঁটিনাটি খোঁজ খবর রেখেছি, যেহেতু এই ব্যাপার নিয়ে কথা বলি। সুতরাং ওনারা কোনোদিন পাল্টাবেন না, তাদের কোনো বেআইনি কাজ করার কথা কখনোই ছিল না। এটা সরকার যেই হোক না কেন, যে গত ভিডিওতে বলেছিলাম, ওনারা প্রজাতন্ত্রের কর্মচারী, ওনারা সরকারি কর্মকর্তা নন, ওনারা প্রজাতন্ত্রের কাজ করবেন। নিশ্চিতভাবে সরকার যা বলবেন সেটা যদি আইনি চৌহদ্দির মধ্যে হয় তাহলে সেটা পালন করবেন। এর বাইরে কি করেননি তারা আমাদের সব দেখা আছে, সব জানা আছে। বলা হচ্ছে 75-25 যে ব্যাপারটা আদালত দ্বারা সেটেলড। শেখ হাসিনা লাগছে কথাটা, তাই না? কোটা আদালত দিয়ে সেটেলড, আদালত বলবে হয়েছিল ওটা কথাগুলো। ত্রয়োদশ সংশোধনী বাতিল হয়েছে, আদালত, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছে। সুতরাং এটা নিয়ে আর কোনো কথার কিছু নাই। পঞ্চদশ সংশোধনী আনা হয়েছে, কোনো কথার কিছু নাই। কথার কিছু কি আছে? পঞ্চদশ সংশোধনীর গুরুত্বপূর্ণ অংশগুলো বাতিল হয়নি। ত্রয়োদশের রিভিউ হচ্ছে, বাতিল হতে পারে না। সুতরাং আদালত এটা বলে দিয়েছে, সরি, কোনো যুক্তিই না। আর এটাও জরুরি কথা, একটা দেশের সিভিল সার্ভিসের কত পার্সেন্ট কিভাবে হবে আমি মনে করি না এটা আমাদের আদালতেরও এখতিয়ার, এটা সরকারের পলিসি ইস্যু। যেমন কোটা,
একদমই সরকারের পলিসি ইস্যু ছিল। এটা আদালতের বলারও কিছু নেই। সরকার যদি সংস্কার করতে চায়, করবে কিনা, সঠিক হবে কিনা, সেই ডিবেট হতে পারে। কিন্তু বাঙালিকে হাইকোর্ট দেখানোর আসলে দরকার নেই এই ক্ষেত্রে, আমি মনে করি। হাইকোর্ট দেখালে শেখ হাসিনার কথা মনে হয়। প্রশাসনের হাত দিয়ে নাকি রাষ্ট্রের সার্বভৌমত্বকে দুর্বল করা হচ্ছে। অনেকের বক্তৃতা, আমি অনেকগুলো বক্তৃতা শোনার চেষ্টা করলাম। কি অ্যাগ্রেসিভ, কি বিভৎস ভয়ঙ্কর আক্রমণাত্মক ভাষা। অনেকের বয়স দেখে মনে হচ্ছিল তারা এখনো চাকরিতে আছেন। আমি তো আসলে সবার নাম এবং চাকরিতে আছেন কি নেই জানি না, বলছেন। তো চাকরিতে থাকা একজনকে তো চেনাই যায়, মাঝে মাঝে দেখা গেছে। তারা বলছেন দেশের সার্বভৌমত্ব, মানে শেখ হাসিনা যখন দেশের সার্বভৌমত্ব শেষ করে ভারতের কলোনিতে বাংলাদেশকে পরিণত করেছিলেন, কি করেছিলেন আপনারা আসলে তখন একটু শুনতে চাই। কোথায় 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 ফাইট ব্যাক আছে, একটু এগুলো একটু সামনে আনেন যে আমরা এই করেছি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, তখন এখন এটা করে দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা হচ্ছে। সার্বভৌমত্ব বললেই আমরা চুপ হয়ে যাব, আমাদের আমলারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করছেন। সরি, দেশের সার্বভৌমত্ব নষ্ট করার, ধ্বংস করার সহযোগী অনেকেই ছিলেন এবং অনেকেই প্রতিবাদও করেন নাই, প্রটেক্টও করেন নাই। অনেকে চুপ ছিলেন, সবাই অ্যাক্টিভলি না হলেও অনেকেই চুপ ছিলেন। প্রতিবাদ যদি করে থাকেন, খুব অল্প মানুষ হবে, সেটা আমরা জানি। একটা পর্যায়ে তারা খুব ভয়ঙ্কর, সবচেয়ে ভয়ঙ্কর কথাটা এর মধ্যে চলে এসছে, আমি সেটাই আসবো। কিন্তু একটা জায়গায় রিপোর্টে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন কয়েকজন। এসব ভুয়া রিপোর্ট শব্দটা ব্যবহার করেছেন, নিয়ে টেনশন করার কিছু নাই, এগুলো কোনোভাবেই বাস্তবায়ন করা যাবে না, এগুলো আস্থা কুড়ে পড়ে থাকবে, এরকম ভাষা আছে। এরকম বহু কমিশন হয়েছে, মানে তাদের টোন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, আর এসব ব্যাপার ট্যাপার না, এসব কমিশন কতই হয়, একদমই দিস ইজ দ্য ওয়ে অফ স্পিকিং। একদমই ভাষা বলছি না, আস্থা কুড়ে পড়ে থাকবে, ভুয়া রিপোর্ট, এই শব্দগুলো তারা ব্যবহার করেছেন। এসব কমিশনের কোনো কথা আমরা বলি না, তারা বোঝেন এগুলো কোনো বিল নেই। আসলে বিল শুধু কমিশনের না, সরকারেরও আছে কিনা আমি জানি না, কারণ কমিশন প্রধানকে নিয়ে যেটা বলেছেন সেই জায়গায় আসবো। এসব তারা বলছেন, এবং একটা পর্যায়ে হুমকি এরকম দেয়া হচ্ছে। আমি এই জায়গাটা একটু যদি পড়ি, সেটা হলো, এটাই সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, এটাই সবচেয়ে বেশি হেডলাইন হয়েছে। জনপ্রশাসন কমিশনের যিনি প্রধান আছেন তাকে সরানোর জন্য 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। শুধু তা না, একটা পর্যায়ে বলা হচ্ছে এরকম, আর যদি সরকার তাকে অপসারণ না করে তাহলে সেটা কিভাবে করাতে হবে তার টুলস তাদের জানা আছে, তারা ওটা করিয়ে ছাড়বেন। এবং অত্যন্ত ন্যাক্কারজনক একটা ঘটনা, এখানকার একজন ভদ্রলোক, তিনি তার ব্যক্তি এবং পারিবারিক জীবনে কি বিতর্কিত কি না ইত্যাদি ইত্যাদি বলে তাকে ব্যক্তিগত আক্রমণও করেছেন। একটা ভদ্রলোকের জনপ্রশাসন কমিশনে যিনি প্রধান অপরাধ হচ্ছে, সরকার তাকে একটা দায়িত্ব দিয়েছিল, তিনি কমিশন, এবং এটা আমরা একারও সিদ্ধান্ত না, মজাটা এই জায়গায়, এটা একারও ব্যাপার না। একটা কমিশন মানে হচ্ছে এর মধ্যে আরো সদস্যরা আছেন, সবাই মিলে, এবং এই কমিশন ভেঙেও দিতে বলছেন তারা, শুধু তাকে অপসারণ না, ভেঙে নতুন করে তৈরি করতে হবে। এবং একটা জায়গায় এসে বলা হচ্ছে প্রশাসনের উপর কোনো অযাচিত সুপারিশ করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আমরা গতকাল যে কথাটা বলছিলাম, আমি আজও একই কথাই বলতে চাই। সংস্কার নিয়ে দ্বিমত থাকবেই, দ্বিমত যদি না থাকে সংস্কার আসলে হয় না। যদি কোনো না কোনো গ্রুপ সংস্কারে আনহ্যাপি না হয় তাহলে সংস্কার হচ্ছে না, ওটা স্ট্যাটাস কো, আগে যা ছিল তাই আছে। এবং সংস্কার যত চাপ তৈরি করে, যে বলেছিলাম যখন বিচার বিভাগ পৃথক হচ্ছে, তীব্র সাউট দেখেছিলাম তাদের, বোঝা যায় যে তাদের আতে ঘা লাগছে, তারা ওটাও রক্ষা করতে চেয়েছে। আপনার থেকে তো আমরা চিনি, আসলে গোষ্ঠী স্বার্থে একটা রাষ্ট্রের জন্য অতি জরুরি কাজও আপনারা করতে দিতে চান না, তো চান নাই তো কেউ একটু ব্যাখ্যা দিন, যারা কেউ যদি শুনে থাকেন, কেন আপনারা বিচার বিভাগ পৃথকীকরণের জন্য এত বড় বাধা তৈরি করতে চেয়েছিলেন, কি যুক্তি আপনাদের? ঠিক একইভাবে এখন আপনাদের ভালো না লাগতে পারে, আমি আবারও বলছি, হতে পারে আপনি দীর্ঘদিন নানান সুবিধা ভোগ করছেন, এবং বিশেষ করে গত 15 বছর শেখ হাসিনা এত বদভ্যাস করিয়েছে, অন্যান্য ক্যাডারও হয়নি তা না, কিন্তু স্বাভাবিকভাবে শেখ হাসিনা যাদেরকে দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছেন তাদেরকে দিয়েই অনেক বেশি বেনিফিট তাদেরকে দেওয়া হয়েছে, তাদের কোনো ক্ষমতা, স্যার বা ম্যাডাম ডাকে নাই বলে পিটিয়েছেন ম্যাজিস্ট্রেট বা ইউএনও, সার্চ করে দেখলেই যে কেউ দেখতে পারেন। ভিডিও করবো, আমি তখন কলাম লিখেছিলাম, তাদেরকে তাহলে একটু মহারাজ এরকম একটা কিছু ডাকতে শুরু করি, তাই তো ডাকতে হবে। পরিস্থিতি তো ওই দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, পিটিয়েছেন, জখম করেছেন, বকাঝকা তো আছেই। সো এই জায়গায় তাদের ক্ষেত্রে, তাদের প্রতি যে মানুষের এই ক্ষোভটা আছে সেটা বুঝতে হবে। যিনি যত বেশি ক্ষমতার অধিকারী হন সেটা থাকবে। তারা স্পেশালাইজেশন, এটা খুবই জরুরি ব্যাপার, আমি মিস করেছিলাম, এটা একটু বলতে চাই। তারা বলছেন অন্য ক্যাডার থেকে আসলে কিসের স্পেশালাইজেশন হবে, তারা কিছুই জানবেন না, কিছুই বুঝবেন না, মানে সেনাবাহিনীর উদাহরণ দিয়ে ইনফ্যান্ট্রি গিয়ে আর্টিলারিতে যাবে না, কথা ভুল না। তো আমি যদি একটা প্রশ্ন করি, আমাদের এই সচিবরা, এই প্রশাসনের আমলারা পৃথিবীর শ্রেষ্ঠতম ব্রিলিয়ান্ট মানুষ, শ্রেষ্ঠতম জ্ঞানী মানুষ, যে আপনি কালকে এই মন্ত্রণালয় থেকে কালকে ওই মন্ত্রণালয় দিয়ে দিলে উনি সেটা শুরু করে পারা শুরু করেন। সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবদের মুহূর্তে মুহূর্তে মন্ত্রণালয় পাল্টায় না, সব মন্ত্রণালয়ে যে কোনো সময় গিয়ে তারা কাজ করে ফেলতে পারেন।
একটা অফিসিয়াল প্রসিডিওর শেখা, আম সরি, এটা খুব বেশি কিছু না। বরং ওই মন্ত্রণালয়ের সাথে রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো উনি হঠাৎ করে কাজ করে ফেলতে পারবেন। স্পেশালাইজেশনের কথা যদি বলেন তাহলে সেই আলাপটা আসতে হবে। প্রশাসনেরও যদি এই রকম ক্যাডার সিস্টেম থাকে, একটা থেকে একটা মন্ত্রণালয় যখন তখন যেভাবে সেভাবে যেতে পারবে না, হবে না। এই আলাপটা আসতে হবে। তারাই স্পেশালাইজেশনের আলাপ করছে, তারা নাকি বিরাট স্পেশালিস্ট। আপনি আজ কৃষি সচিব, কাল আপনি বাণিজ্য সচিব হয়ে গেলেন, পরশু আপনি শিল্প সচিব হয়ে গেলেন। খুব সোজা সবকিছু, তাই না? রাতারাতি হয়ে যাবে। স্পেশালাইজেশনের আলাপ তারা তুলছেন, অথচ তারা জানেন না এটা করে তারা কার্যত তাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছেন। এগুলো হতে পারে না, কোনোভাবেই হতে পারে না। এইগুলো না, আসলে আমি এই ডিবেটটাতেই ঢুকতে চাইনি। আমি আসলে আমার মূল বিষয় যেটা ছিল, গতদিনও ছিল, আজও এটা, সেটা হচ্ছে ওনারা যেভাবে রিয়্যাক্ট করছেন সেটা। একজন সম্মানিত কমিশন সদস্য, চেয়ারম্যান, যিনি আপিল বিভাগের একজন বিচারকের সমান পদমর্যাদার অধিকারী, তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন তারা বসে বসে। এবং রাষ্ট্র, এই সরকার তাকে একটা দায়িত্ব দিয়েছে, তিনি সেই দায়িত্ব পালন করছেন উইথ আদার পিপল। উনি একা একা কাজ করছেন না, অন্যদেরকে নিয়ে কাজ করছেন। এবং উনিও তাদের প্রশাসন ক্যাডারেরই মানুষ, আরো প্রশাসনেরই বেশিরভাগ মানুষ ওখানে ওই কমিশনে, আরো বাইরের অল্প কিছু মানুষ আছে, তাদেরকে নিয়ে এই কাজটা করার চেষ্টা করা হয়েছে। তারা এখনো ফাইনাল রিপোর্ট দেননি, তার আগেই তাকে অপসারণের দাবি করা হচ্ছে। এই স্পর্ধা পায়, এবং যখন এটা একটু জরুরি, যখনই অপসারণের কথা বলছে তুমুল হাততালি। যখন বলা হচ্ছে সব রিপোর্ট ভুয়া, তুমুল হাততালি। এসব আস্থা করে পড়ে থাকবে, তুমুল হাততালি। যখন বলা হচ্ছে শেখ হাসিনার দোসররা ঢুকেই কমিশনে বসে এসব করছে দেশকে অস্থিতিশীল করার জন্য, তুমুল হাততালি। কি পরিমাণ এন্ডোর্সমেন্ট তাদের দিক থেকে, এই কথাটাই বলতে চেষ্টা করেছে, আর কিছু না। তাদের ক্ষোভ থাকতে পারে, অনেকগুলো যৌক্তিক ইস্যু হতে পারে। তারা প্রকাশ্যে এসে এরপর সম্ভবত 4 জানুয়ারি তারা মহাসমাবেশের ডাক দিয়েছেন। হবেই তো, একটা হ্যাডামলেস সরকার, সে সবার হ্যাডাম দেখবে। আসলে এটাই নিয়ম। সরকার যদি হ্যাডামলেস হয়, সরকারকে সবাই হ্যাডাম দেখাবে, এবং দেখাচ্ছেন তারা। আমি এই জায়গাটায় আমি আসলে খুব অবাকই হয়েছি বলতে পারি। আবার এই অর্থে বলা যায়, গভীরভাবে চিন্তা করে অবাক হওয়ার কিছুই ছিল না, যে 4 মাসের বেশি মাত্র গেল, এই সময়ের মধ্যেই প্রশাসনের আমলারা এই ভাষায়, এইভাবে, আমার মূল অভিযোগের জায়গাটা, আমাকে ভুল বুঝবেন না, আপনাদের কোথায় কোথায় বক্তব্য আছে, কি আছে, সেগুলো নিয়ে সরকারের সাথে কথা হবে, আলাপ হবে, দেন দরবার হবে। সরকার যখন এই রিপোর্ট জমা পাবে, সে বিভিন্ন মানুষজনের সাথে কথা বলবে, আপনাদের সাথেও নিশ্চয়ই কথা বলবে। আপনাদের বক্তব্য থাকলে আপনারা জানাতে পারবেন। আপনারা অত্যন্ত পাওয়ারফুল একটা ক্যাডার, কোনো সন্দেহ নেই। সবকিছু বলুন, আপনাদের যা যা বলার আছে। প্রকাশ্যে যা করছেন, এটা বিভৎস। এটা শেখ হাসিনার বাংলাদেশ না। ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট। আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, এই হ্যাডামলেস সরকার কি করতে পারবে না পারবে জানি না, আগামী সরকারও কি করতে পারবে না পারবে জানি না। এই কাজগুলো করতে হবে। প্রজাতন্ত্রের কর্মচারীদের মতো হতে হবে। তারা পাবলিক সার্ভেন্ট, তাদেরকে আমরা পুষি টাকা দিয়ে, তারা সেই সার্ভিসগুলো এনশিওর করবেন, এবং এই সার্ভিসগুলো আমাদের জন্য জরুরি, এটাতে কোনো সন্দেহ নাই। আমি বলছি না যে তাদের একেবারেই প্রয়োজন না, সরি, এটা বুঝিনি। আমরা যে সিস্টেমে চলি সেখানে তারা একটা ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার অ্যাডমিনিস্ট্রেশন, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি সেটেলড ইস্যু, বারবার বলছেন, পৃথিবীতে সেটেলড ইস্যু বলে কোনো কথা নাই। এত বছর ধরে যেটা হয়েছে, যেভাবে হয়েছে, কোনো একটা বিশেষ প্রয়োজনে আমার মনে হতে পারে এটা হলে বেটার হয়, এবং এই সিদ্ধান্তগুলো আপনারা নেবেন না। আপনারা এখন নিতে পারতেন তো, কারণ শেখ হাসিনাকে যা বলতেন তাই শুনতো, কারণ শেখ হাসিনাকে আপনারা ক্ষমতায় রেখেছেন। শেখ হাসিনা এখন আর ক্ষমতায় নাই। এই সরকারও জনগণের ম্যান্ডেট প্রাপ্ত, পপুলার ম্যান্ডেট। এরপর ইলেকট্রাল ম্যান্ডেট প্রাপ্ত যখন সরকার আসবে, সেই সরকার যদি আপনাদেরকে হয়তো আজ করতে থাকে, আমরা এটা নিয়ে কথা বলতে থাকবো। ভবিষ্যতে কোনো সরকার জনগণের কথা এবং দেশের কল্যাণের কথা চিন্তা করে যদি প্রতিটা সেকশনের সংস্কার না করে, তার ক্ষমতায় থাকা যাতে কঠিন হয়ে যায়, সেই ব্যবস্থা করব। অবশ্য আমি জানি না আপনারা তখন আবার ওই সরকারকেও বলবেন কিনা, কি দরকার, আমরাই তো আছি, ভোট টোট ছাড়া ক্ষমতায় থেকে যান, আমরা রাতে সিল মারি, বা আমরা ওকে চাপ দিয়ে তাকে চাপ দিয়ে ওই করি, আমরা ব্যবস্থা করব। সেটাও যদি হয়, আবারও ফাইট হবে, এভাবেই ফাইট হবে। এবং এই দেশটাকে গণতান্ত্রিক করে গড়ে তোলার জন্য যার যা যা প্রয়োজন, রাজনৈতিক দলের উপরে চাপ, প্রজাতন্ত্রের কর্মচারীদের উপরে চাপ, যেখানে যেখানে যেমন যেমন সংস্কার দরকার, এই ফাইটটা আমরা জারি রাখবো। এবং এই ফাইটটা যে করবে, এই ব্যাপারে সিদ্ধান্ত আছে, এগুলো প্রত্যেকটা রাজনৈতিক দল, বিশেষ করে যারা ক্ষমতায় যাবে, তাদেরকে এটা খুব স্পষ্ট করতে হবে।